আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বায়োলজির তৃতীয় ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো চলো জীবের শ্রেণীবিন্যাস আমরা স্টার্ট করি। ফার্স্টে দেখো বলা আছে যে আজ পর্যন্ত উদ্ভিদের প্রায় 4 লক্ষ আর প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো 4 লক্ষ আর 13 লক্ষ মোট কত? 17 লক্ষ। এই 17 লক্ষ জীবের তোমার হচ্ছে নামকরণ তোমার হচ্ছে এবং এদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে বর্তমানে। এখন প্রশ্ন আমার একটা, প্রজাতিটা কি? শুধু আমাদের বাংলাদেশে জনসংখ্যা কিন্তু প্রায় তোমার 18 কোটির উপরে। এখন প্রশ্ন, পুরো বিশ্বে জনসংখ্যা 850 কোটির উপরে। তো আমাকে বলল যে মাত্র প্রাণী 13 লক্ষ, তো মিলল? ভাইয়া এটা কিন্তু সে জিনিস না। আমি তুমি এগুলা কিন্তু একটা প্রজাতি মাত্র। প্রজাতি কি? ব্রেনে অনেকবারই প্রশ্ন, প্রজাতি কি? একটু লিখে নাও, প্রজাতির সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে নাও। আশা করি আর কখনোই ভুল হবে না। লিখবা হচ্ছে, একটু ছোটো করে নেই, এটা লিখবা হচ্ছে যে প্রজাতি হলো বা প্রজাতি বলতে একদল জীবকে বোঝানো হয় যাদের বৈশিষ্ট্য যারা বৈশিষ্ট্যে অধিক মিলসম্পন্ন এবং নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান জন্ম দিতে সক্ষম, এদেরকে প্রজাতি বলে। কি? প্রজাতি বলতে একদল জীবকে বোঝানো হয় যারা বৈশিষ্ট্যে অধিক মিলসম্পন্ন এবং তোমার নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে তারা উর্বর সন্তান জন্ম দিতে সক্ষম। একটা জিনিস কল্পনা করো তো, একটি পুরুষ বাঘ এবং একটি স্ত্রী বাঘ দেখতে প্রায় একই রকম। এরা যদি নিজেদের মধ্যে মিলন ঘটায়, যৌন মিলন বলতে বোঝাচ্ছে হচ্ছে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হচ্ছে। এখন এই মিলনের মাধ্যমে যদি তাদের কোনো সন্তান হয়, এই সন্তানটা উর্বর বলতে বোঝায় ওই সন্তানটা জন্ম নেবে, ধীরে ধীরে বড় হবে, পরিবেশের সাথে খাপ খাওয়া যাবে, একটা সময় সেও বড় হয়ে আবার পরবর্তী প্রজন্ম তৈরি করবে। এটা হলো উর্বর। আর যদি জন্ম হয়েই মারা যায় তারা হলো অনুর্বর। তো একটা বাঘ, পুরুষ বাঘ আর একটা স্ত্রী বাঘের সাথে যৌন মিলনের মাধ্যমে তারা কি উর্বর সন্তান জন্ম দিতে পারে না? অবশ্যই পারে। তার মানে পরস্পর দুইটা বাঘ হলো একই প্রজাতির। আমরা জানি বাঘের প্রজাতি হলো টাইগ্রিস। এই বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা হচ্ছে মনে রাখবা গণনাম, আর টাইগ্রিসটা হলো কি? প্রজাতির নাম। তোমাদের সামনে আসছে, আমরা শিখবো ইনশাল্লাহ। এবার তুমি কল্পনা করো তো, বৈশিষ্ট্যে একই রকম মিলসম্পন্ন হলে কি প্রজাতি বলতে পারবো? না। কেন না? চলো ব্যাখ্যা যাই। মনে রাখবা, একটি বাঘ এবং একটি সিংহ পরস্পর দেখতে কিন্তু প্রায় কাছাকাছি মানের। এদের 4টা পা আছে, একটি লেজ আছে, 2টা চোখ আছে, দেখতেও প্রায় একই রকম। দুইজনই হিংস্র, দুইজনই বনে বসবাস করে, দুইজনই কিন্তু মাংস খায়, মাংসাশী প্রাণী। বাট এদেরকে আমরা একই প্রজাতির বলতে পারবো না। কেন পারবো না? কারণ তুমি যদি কৃত্রিমভাবে, স্বাভাবিকত হবেই না, কৃত্রিমভাবে যদি তুমি একটি বাঘ এবং একটি সিংহের মধ্যে যদি তুমি যৌন মিলন ঘটাও, তাহলে তাদের যে সন্তানটা উৎপন্ন হবে, এই সন্তানটা
অনুর্বর সন্তান হবে, অর্থাৎ জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যে সেই সন্তানটা মারা যাবে, পরবর্তী প্রজন্ম আর ওই সন্তান তৈরি করতে পারবে না। বাঘ এবং সিংহের এরকম কৃত্রিম মিলনের মাধ্যমে যে সন্তান হয় ওটাকে বলা হয় হচ্ছে লাইগার। কি বানান? লাইগার। লায়নের বানানের নিচে লা, আর টাইগার থেকে নিচে হলো ইগার। তাহলে লায়ন এবং টাইগারের মিলনের ফলে যে বাচ্চা হয়েছে তাকে বলা হচ্ছে লাইগার, বাট এটি অনুর্বর। এরকম অনুর্বর সন্তান যদি জন্ম নেয় তাহলে তাদেরকে আমরা কখনোই প্রজাতি বলতে পারবো না। তারা প্রজাতি হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। নাম্বার 1 হচ্ছে তারা অবশ্যই বৈশিষ্ট্যে প্রায় শতভাগ মিল থাকা লাগবে, এবং তারা অবশ্যই যৌনমিলনের মাধ্যমে পরস্পর উর্বর সন্তান জন্ম দিতে হবে। যদি দিতে পারে এরকম একদল জীবকে তুমি বলতে পারো প্রজাতি। যেমন এই পুরো পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এরা কিন্তু একটা দল, মানুষের দল। এই পুরো দলের কিন্তু প্রজাতি একটাই, সেটা হলো হোমো সেপিয়েন্স। কি? সেপিয়েন্স। এর প্রজাতি একটা। এরকম পুরো 800 কোটি মানে একটা। এরকম এই পুরো পৃথিবীতে যত গরু আছে সবগুলো গরু মিলে কয়টা? একটা। গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকা। তাহলে পুরো গরু মিলে একটা প্রজাতি। পুরো পৃথিবীর হাতি মিলে একটা হাতির প্রজাতি। পুরো পৃথিবীর কুকুর মিলে একটা কুকুরের প্রজাতি। এরকম একটা একটা করে করে আছে কত লক্ষ বলো তো? এরকম একটা একটা করে দেখো আছে হচ্ছে তোমার প্রায় 4 লক্ষের মতো। কত লক্ষ? সরি, প্রায় 13 লক্ষের মতো। যদি প্রাণী বলতেছি আমি, প্রায় 13 লক্ষের মতো। আর এরকম আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এরকম পুরো পৃথিবীর আম গাছ একটা প্রজাতির অন্তর্ভুক্ত। এরকম আম গাছ, জাম গাছ, লিচু গাছ দিয়ে আছে আবার মনে করো প্রায় 4 লক্ষের মতো। এইরকম পুরো পৃথিবীতে মোট উদ্ভিদ এবং প্রাণীর মিলে প্রায় 17 লক্ষ তোমার কি আছে বলো তো? তোমার হচ্ছে প্রজাতি আছে জীবের। আশা করি তোমরা বুঝতে পারছো প্রজাতির জিনিসটা কি। তোমরা যারা জানো না লিখে নিও, হ্যাঁ? আমি এটা একটু বড় করে নেই, আর বোঝাতে সুবিধা হবে। দেখো এবার আমরা পরবর্তী অংশে আসি। পরবর্তী অংশটা কি দেখো, যে এই যে নিচের দিকে আমাদের টপিক্সের নাম কি ছিল বলো তো? জীবের শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস জিনিসটা কি? এই পুরো পৃথিবীর যত উদ্ভিদ আছে, প্রাণী আছে, তোমার পক্ষে কি 17 লক্ষ তোমার হচ্ছে উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে কি তোমার জানা সম্ভব? সম্ভব, যদি তুমি শ্রেণীবিন্যাস করো। আর তুমি কি যদি একটা একটা করে গোনা শুরু করো, যেমন বাংলাদেশে মানুষ আছে, তারপর তোমার মনে করো যে আমেরিকাতে মানুষ আছে, ইংল্যান্ডে মানুষ আছে, তোমার দক্ষিণ আফ্রিকাতে মানুষ আছে, তোমার চীনে মানুষ আছে, প্রত্যেকটা দেশের প্রতিটা মানুষ সম্পর্কে যদি জানতে যাও তুমি, তোমার এ জীবন পার হয়ে যাও, জানা হবে না। তার মানে কি আমরা পুরো পৃথিবীর সকল উদ্ভিদ বা সকল প্রাণী সম্পর্কে আমরা একটা একটা করে জানতে পারবো না। আমি যদি একটা মানুষ সম্পর্কে জানি তাহলে ওই মানুষ এই পুরো পৃথিবীর 850 কোটি মানুষ সম্পর্কে আমার জানা হয়ে যাবে। সুতরাং আমাকে এই পুরো পৃথিবীর জীবকে দলে দলে ভাগ করতে হবে। অর্থাৎ এই শ্রেণীবিন্যাস করলে পরে আমি জীব সম্পর্কে ভালো মতো আইডিয়া নিতে পারবো। তার মানে আমাদের সংজ্ঞায় যদি আসে শ্রেণীবিন্যাস কি, তুমি বলবা এই সুবিশাল পৃথিবীতে যত জীব আছে এদেরকে সহজে জানার জন্য এবং সহজে বোঝার জন্য এদেরকে তোমার বৈশিষ্ট্যের ভিত্তিতে, যদি একই বৈশিষ্ট্য হয় তাহলে একসাথে, ভিন্ন বৈশিষ্ট্য হলে ভিন্ন ভিন্ন দলে ভাগ করার যে প্রক্রিয়া, এটাই হলো কি বলতো? শ্রেণীবিন্যাস। এক কথা, সেম বৈশিষ্ট্য হলে একসাথে রাখবা, ভিন্ন বৈশিষ্ট্য হলে ভিন্ন জায়গায় রাখবা। এই যে দলে দলে ভাগ করা, ভাগ করে সহজে জানা এবং বোঝা যায়, এই যে ভাগ করার যে প্রসেস বা তোমার হচ্ছে পদ্ধতি, এটাই হলো কি বলতো? শ্রেণীবিন্যাস। তুমি ভাগ করে দিচ্ছ কি উদ্ভিদ আর প্রাণী, তাই ভাই বলা হয়েছে এটাকে জীবের শ্রেণীবিন্যাস। জীব মানেই তো উদ্ভিদ আর প্রাণী। আশা করি তোমাদের এ নিয়ে আর কোনো কনফিউশন নাই। এবার তোমাকে যদি বড় প্রশ্ন করা হয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, এক কথায় ভাই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হলো জীবকে সহজে জানা এবং বোঝার জন্য আমরা দলে দলে পৃথক করা। এই পৃথক যে করতেছি সহজে জানা এবং কি বোঝার জন্য, সুতরাং এটাই হলো আমাদের কি বলতো? প্রয়োজনীয়তা। এবার চলে আসি নিচের দিকে। আমরা একটু আগে কিন্তু প্রথম ক্লাসের দিকে শিখে আসছি যে কি বলছি, যে এই জীবের শ্রেণীবিন্যাসের যে শাখাটা, এটা হচ্ছে তোমার ভৌত শাখা। এটার নাম কি? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমরা বাকিটুকু রিডিং দিবা। এবার চলে আসি পরবর্তী প্যারা। কি বলছে? শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। ভাই এখান থেকে পড়বো আমরা, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। বইয়ের মধ্যে যদি তুমি বায়োলজিতে কোথাও এরকম পরপর 2টা সাল দেখো, প্রথমটা মনে রাখবা হচ্ছে জন্মসাল, পরেরটা হচ্ছে মৃত্যুসাল।
তিনি কি কত সালে 1735 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয় আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি গ্রহণ করেন। তিনি চিকিৎসাতে ডিগ্রি গ্রহণের পরে ওই বিশ্ববিদ্যালয়েরই অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। অ্যানাটমি বলতে বোঝাচ্ছে হলো মানুষের যে তোমার হচ্ছে বডির যে অঙ্গগুলো আছে এইগুলো নিয়ে তোমার মেডিকেলে একটা সাবজেক্ট আছে, এই বিষয়গুলো নিয়ে যেখানে পড়ানো হয় সেটা হলো কি অ্যানাটমি, বডির প্রত্যেকটা পার্ট অঙ্গগুলা। তো এই অ্যানাটমির অধ্যাপক হিসেবে কী হয়েছিল বলো তো, নিযুক্ত হয়েছিল। এবার নিচের দিকে দেখো অনেক কথাই বলা আছে, তুমি এগুলো রিডিং পড়বা। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। জাস্ট এতটুকু পড়লেই আশা করি এখান থেকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এবার নিচের দিকে চলে আসি, চলো কি বলছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। ওই যে একটু আগে আমি বলে দিচ্ছি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো এই পুরো পৃথিবীর সকল জীবকে দলে দলে পৃথক পৃথকভাবে ভাগ করে সহজে জানা এবং কি বোঝা। তুমি এটুকু রিডিং করে দিবা, আর লাগবে না। চলে আসি আমরা জীবজগতের মধ্যে। একটা জিনিস ফলো করো, এই পুরো জীবজগৎকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে মূলত 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। কিসের উপর ভিত্তি করে? স্পষ্ট দেখো লেখা আছে যে কোষের ডিএনএ, আরএনএ এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের উপরে ভিত্তি করে তিনি এই আর.এইচ. হুইটেকার 1969 সালে তিনি পুরো জীবজগৎকে মোট 5টি ভাগে বিভক্ত করে ফেলেন। তিনি কি করেন জানো? এই যে পুরো জীবজগৎকে সরাসরি 1টা 2টা 3টা 4টা 5টি রাজ্যে বিভক্ত করে ফেলেন। বাট তার ঠিক কয়েক বছর পরে বিজ্ঞানী মার্গুলিস, বিজ্ঞানীর নাম দুটো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে পরীক্ষা আসে। বিজ্ঞানীকে মার্গুলিস 1974 সালে, সালটাও ইম্পর্টেন্ট, উপরের সালটা ইম্পর্টেন্ট। মার্গুলিস হুইটেকার এর শ্রেণীবিন্যাসকে পরিবর্তন এবং বিস্তারিত রূপ দেন, ওটাকেই জাস্ট একটু পরিবর্তন করে দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করেন এবং এই 5টা যে রাজ্যে ভাগ করেছিলেন তিনি, ওই 5টা রাজ্যটাকে এই মার্গুলিস, একদা হুইটেকারের 5টা রাজ্যকে মার্গুলিস এই 2টা সুপার কিংডমের কি অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ উপরের দিকে যে শ্রেণীবিন্যাস তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে নেই, এই শ্রেণীবিন্যাসটা মূলত কার বলো তো? এই শ্রেণীবিন্যাসটা মূলত মার্গুলিসের। কারণ মার্গুলিস দেখো এই জীবজগৎকে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 2টা অংশে ভাগ করেন এবং সুপার কিংডম 1-এর মধ্যে রাখেন হচ্ছে মনেরা রাজ্যকে, আর সুপার কিংডম 2-এর মধ্যে রাখেন হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং কি অ্যানিমেলিয়াকে। কিসের উপর ভিত্তি করে? এটাকে মূলত তারা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই পৃথকটা তিনি করেন। কে করেন? বিজ্ঞানীকে মার্গুলিস। এখন আমরা বুঝবো কেমন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। দেখো তো একটা জিনিস ফলো করে, এই জায়গাতে সুপার কিংডম 1, এই কিংডম মানেই তো রাজ্য তোমরা জানো, এই সুপার কিংডম 1 এর মধ্যে থেকে ওয়ার্ড আছে প্রোক্যারিওটা। প্রো, বায়োলজিতে প্রো শব্দের অর্থ মনে রাখবা আদি বা গঠিত নয়, আর ক্যারিও শব্দের অর্থ হচ্ছে মনে রাখবা নিউক্লিয়াস। বায়োলজিতে ইউ মানে তুমি না, গ্রিক শব্দ ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা সুগঠিত। আর ক্যারিও মানে কি শিখলাম? ক্যারিও মানে একটু আগে আমি শিখলাম নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটা শব্দের অর্থ হচ্ছে সুগঠিত নয় এমন নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোক্যারিওটিক সেল মানে কি বলতো? সুগঠিত নয় এমন নিউক্লিয়াস যুক্ত কোষ, অর্থাৎ তোমার আদি কোষ। আর ইউ কথাটার অর্থ হলো প্রকৃত বা সুগঠিত, ক্যারিও শব্দের অর্থ হলো নিউক্লিয়াস, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছে হলো যে কোষের নিউক্লিয়াসটা কি সুগঠিত। অর্থাৎ আমি যদি একটু এই সাইডে অঙ্কন করি তাহলে ভালো বুঝতে পারবা। ধরো এটি একটি কোষ, এই কোষের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন তন্তু আছে, তারপর তোমার হচ্ছে নিউক্লিওলাস আছে, সব কিছুই আছে, নিউক্লিওপ্লাজমও আছে। এবার যদিও মনে রাখবা নিউক্লিয়াসের মেমব্রেনটা কিন্তু ছিদ্রযুক্ত, রন্ধ্র আছে। তো এই যে নিউক্লিয়াসটা, এটি একটি সুগঠিত নিউক্লিয়াস। এরকম নিউক্লিয়াসযুক্ত যে কোষগুলো, সেগুলো হলো কী কোষ বলো তো? প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক। আর যে সকল কোষের বাইরের দিকের এই মেমব্রেন বা পর্দাটা নাই এবং ভেতরের নিউক্লিওলাসটাও নাই, এই কোষ মানে সেই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নিউক্লিয়াস না, অর্থাৎ এটি হলো কি বলতো? প্রোক্যারিওটিক।
সেল। এই যে সকল জীবের তোমার প্রোক্যারিওটিক সেল থাকে, অর্থাৎ আদিকোষ থাকে, নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, এদেরকে বলা হয় প্রোক্যারিওটা। যাদের নিউক্লিয়াসটা সুগঠিত তারা হলো ইউক্যারিওটা। প্রোক্যারিওটাটা রাখা হয়েছে সুপার কিংডম 1 এর মধ্যে, আর ইউক্যারিওটা রাখা হয়েছে হলো সুপার কিংডম 2 এর মধ্যে। সুপার কিংডম 1 এর মধ্যে আছে হলো রাজ্য 1 মনেরা, আর সুপার কিংডম 2 এর মধ্যে আছে হলো প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং কি অ্যানিমেলিয়া। আশা করি তোমরা এই পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছো। আমরা এবার প্রত্যেকটা অংশ এর পরের ভিডিওতে আমরা এই যে প্রোক্যারিওটা, ইউক্যারিওটার প্রত্যেকটা খণ্ড একটা একটা করে ধরে ধরে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আর এই অংশ থেকে কিন্তু সৃজনশীল আসে। এর পরবর্তী যে লেকচারটা হবে, এই পরবর্তী লেকচার থেকে সৃজনশীল আসবে। আমরা প্রতিটা জিনিস একদম কেন আছে কেন নাই ভেঙে ভেঙে শিখবো ইনশাল্লাহ। আমাদের মুখস্থ না করেই আমরা মনে রাখতে পারবো। তোমরা সবাই আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ছড়াই দিও, আর আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তোমাদের আর কোন ক্লাস লাগবে পরবর্তীতে, আমরা সেই টপিক অনুযায়ী ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।